সো সবাইকে চতুর্থ পর্বে স্বাগতম। আমরা বায়োটেকনোলজি ফাইনাল থিওরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। সো আজকে আমাদের টপিক হচ্ছে কালচার মিডিয়া ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড ইটস প্রিপারেশন। সো প্রথমে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমাদের ক্লাসিফাই মিডিয়া কম্পোনেন্টস উইথ এক্সাম্পল। সো মিডিয়া কম্পোজিশনের কম্পোনেন্টগুলো হচ্ছে আমাদের এইগুলো। সো এগুলো যদি আমরা একটু মনে রাখি, সেটা হচ্ছে প্রথমে আমাদের লাগবে কার্বন সোর্স, তারপরে আমাদের লাগবে হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক। এটা কিন্তু টেকনিকের কোনো প্রয়োজন নাই, অর্গানিক আর ইনঅর্গানিক এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে নিউট্রিয়েন্ট সরবরাহ করতে পারে। একটা হচ্ছে তোমার ন্যাচারাল এক্সট্রাক্ট, অর্থাৎ প্রাকৃতিক নির্যাস আর কি, ন্যাচারাল এক্সট্রাক্ট অ্যান্ড আনডিফাইন্ড কম্পাউন্ড, অর্থাৎ কিছু আনডিফাইন্ড কম্পাউন্ড আছে, সেই আনডিফাইন্ড কম্পাউন্ডগুলো। আর আরেকটা হচ্ছে জেলিং এজেন্ট। লাস্টলি এটা হচ্ছে ওয়াটার রিলেটেড, এটা হচ্ছে জেলিং এজেন্ট এবং আরেকটা হচ্ছে ওয়াটার। সো আমাদের যদি কোশ্চেন আসে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল কম্পোনেন্টস অফ মিডিয়া কম্পোজিশন অর রাইট ডাউন দ্য মিডিয়া কম্পোনেন্টস উইথ এক্সাম্পল, দ্যাট উইল বি দ্য আওয়ার অ্যান্সার। হচ্ছে কার্বন সোর্স, অর্গানিক নিউট্রিয়েন্ট, ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, ন্যাচারাল এক্সট্রা অ্যান্ড ডিফারেন্ট কম্পাউন্ড, জেলিং এজেন্ট, ওয়াটার। সো এই ছয়টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্টস অফ মিডিয়া কম্পোজিশন। তো আমরা যদি আবার একটু না দেখে নিজেরা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে কার্বন সোর্স, অর্গানিক নিউট্রিয়েন্ট, ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, ন্যাচারাল এক্সট্রাক্ট অ্যান্ড আনডিফাইন্ড কম্পাউন্ড, দেন জেলিং এজেন্ট, দেন ওয়াটার। সো ভালো কথা, আমাদের এখান থেকে এই কোশ্চেনটা আসে খুব বেশি। এরপরে আমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে, সেটা হচ্ছে হাউ উইল ইউ ক্লাসিফাই ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্ট, অর্থাৎ আমরা ম্যাক্রো আর মাইক্রো কিসের ভিত্তিতে নির্ণয় করবো। সো এটার অ্যান্সার কিন্তু এই যে প্রথম চারটা প্যারাতে দেওয়া আছে এখানে। সো দেখো, so it is classified as macro or micronutrients. The basis of classification is depend on the requirement of each element. অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমাদের এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে এই মাইক্রো আর ম্যাক্রো এলিমেন্টগুলোর। সো এটা রিকমেন্ডেশনটা দিছে আইএপিপি। আইএপিপি দিয়ে কি বোঝায়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট ফিজিওলজি। সো দ্য এলিমেন্টস রিকোয়ার্ড বাই প্ল্যান্টস ইন কনসেন্ট্রেশন গ্রেটার দেন 0.5 মিলিমোল পার লিটার আর রিফার্ড অ্যাজ ম্যাক্রো অর মেজর এলিমেন্টস। অর্থাৎ যা এলিমেন্ট যেগুলো রিকোয়ার হয় হচ্ছে তোমার 0.5 মিলিমোলের পার লিটার এই কনসেন্ট্রেশনের বেশি, সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো বা মেজর এলিমেন্ট। আর যেগুলো হচ্ছে তোমার এই মেনশন ভ্যালু থেকে কম, সেগুলোকে আমরা বলবো মাইনর এলিমেন্ট। সো আমরা আশা করি হাউ উইল ইউ ক্লাসিফাই ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস কীভাবে করা হয়েছে এই প্রশ্নটার উত্তর আমরা পাইছি। অর্থাৎ আমরা এটা ক্লাসিফিকেশন করছি অন দ্য বেসিস অফ requirement on the recommendation of International Association for Plant Physiology, and the concentration above 0.5 millimole per liter is macro major element, and less than 0.5 millimole per liter or less than the mentioned value, that is micro or minor element. সো এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এরপরে আমাদের যে কোশ্চেনটা পরীক্ষায় বারে বারে আসে সেটা হচ্ছে ডিসক্রাইব ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম্পোজিশন অ্যালং উইথ দেয়ার ফাংশন। তো আমাদের এই ছকটা পুরোপুরি মুখস্থ করতে হবে। এই ছকের প্রত্যেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেম অফ দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অ্যাভেলেবেল ফর্ম আর ইম্পর্টেন্ট ফাংশন। এটা পরীক্ষায় খুব আসে। সো আমাদের নাইট্রোজেন আমরা কোথা থেকে পাই? অ্যামোনিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট থেকে। ফসফরাস পাই আমরা পটাশিয়াম হাইড্রোফসফেট থেকে। আর আমরা পটাশিয়াম আর আমরা ফসফরাস পাই পটাশিয়াম হাইড্রোফসফেট থেকে। আর আমরা পটাশিয়াম কে পাই হচ্ছে পটাশিয়াম নাইট্রেট থেকে। সো আমাদের এই নাইট্রোজেনের মেইন ফাংশনটা কি, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের মেইন ফাংশনটা কি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ প্রোটিন সিনথেসিস। বোঝা যায়? দেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে পরেরটা হচ্ছে আমাদের ফসফরাস হচ্ছে ইম্পর্টেন্ট ফর সিনথেসিস নিউক্লিওটাইড। আর তারপরেরটা হচ্ছে তোমার পটাশিয়ামের কাজ কি? পটাশিয়ামের কাজ হচ্ছে অ্যাক্টিভেশন অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি। দেন হচ্ছে আমাদের আসো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এমনি মনে রাখা যায়, এটার জন্য আর টেকনিক লাগে না। সো ক্যালসিয়াম আসে ক্যালসিয়াম ক্লোরাইড ইন্টু 2 মলিকুল অফ ওয়াটার থেকে, ম্যাগনেসিয়াম আসে ম্যাগনেসিয়াম সালফার ইন্টু 7 মলিকুলার ওয়াটার থেকে, আর সালফারে ম্যাগনেসিয়াম সালফেট ইন্টু 7 মলিকুলার ওয়াটার থেকেও আসে, আবার জিঙ্ক সালফেট ইন্টু 7 মলিকুলার ওয়াটার থেকেও আসে। সো আমরা যদি এখন একটু দেখি ক্যালসিয়ামের কাজ কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম শুরু হয়েছে কি দিয়ে? সি দিয়ে। সো এটার কাজ হবে দুইটা সি দিয়ে। একটা হচ্ছে কোফ্যাক্টর, আর এটা বেশি পাওয়া যায় সেল মেমব্রেন আর সেল ওয়ালের দিকে। আর আরেকটা হচ্ছে এটাতে একটা কোফ্যাক্টর গেল, আর একটা হচ্ছে এটা ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্স করে, কাউন্টার অ্যাটাকিং অর্গানিক ইনঅর্গানিক অ্যানায়ন। এগুলো দরকার নেই, খালি মনে রাখো ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্স।
অর্থাৎ ক্যালসিয়াম শুরু হয়েছে সি দিয়ে, তাহলে এটার কাজ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে কোফ্যাক্টর আরেকটা হচ্ছে কি কোফ্যাক্টর আর আরেকটা হচ্ছে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন ব্যালেন্স। ম্যাগনেসিয়াম কি করবে? ফটোসিনথেসিসে হেল্প করবে। সালফার কি করবে? প্রোটিন সিনথেসিসে হেল্প করবে। সেইগুলোই হচ্ছে আমাদের ডিসক্রাইব ম্যাক্রোনিউট্রিয়েন্ট কম্পোজিশন অ্যালং উইথ দেয়ার ফাংশন, এটার অ্যান্সার আর কি। তো এরপরে আমাদের কোশ্চেন হয় যে আমরা অ্যামোনিয়াম নাইট্রেট কেন বাংলাদেশে ব্যান করা হয়েছে। সো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা এখানে পাবো। এই যে উপরে যে চিত্র দুটো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। সো এটাকে কেন ব্যান করা হয়েছে এটা যদি প্রশ্ন আসে তাহলে আমরা ডিমেরিটস অফ প্রবলেম অ্যামোনিয়াম নাইট্রেটগুলোই পড়ব। তো ডিমেরিটগুলো কি দেখো, এগুলো মুখস্থ করা লাগে না। সেটা হচ্ছে এটা বোম ডিস্ট্রাকটিভ কাজে ব্যবহার করা হয়, অ্যান্টি সোশ্যাল কাজে ব্যবহার করা হয়, টেরোরিস্ট কাজে ব্যবহার করা হয়, এটা এক্সপ্লোসিভ, এটা অক্সিডাইজিং এজেন্ট, এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়। তারপরে এটা হচ্ছে বাংলাদেশেও ব্যান, পাকিস্তান ইন্ডিয়াতেও ব্যান। এছাড়াও এটা যারা সেলার আছে তারা তোমার 1 গ্রাম সিঙ্গেল গ্রাম অফ অ্যামোনিয়াম নাইট্রেট বিক্রি করে না, এর জন্য আমাদের টিস্যু কালচার অনেক পরিমাণে হ্যাম্পার্ড হয়। সো এইসব এক্সপ্লোসিভ অক্সিডাইজিং এজেন্ট, বোম, টেরোরিস্ট অ্যাক্টিভিটি, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, ব্যানিং, নট সেলিং এ সিঙ্গেল গ্রাম অফ অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিস্যু কালচার গেটস seriously hampered. Those are the demerits or problem of ammonium nitrate and that's why it is banned in our country. সো এখন তোমার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে হাউ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম ইন রেসপেক্ট অফ টিস্যু কালচার। সো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দিব, সেটা হচ্ছে অল্টারনেট অফ অ্যামোনিয়াম নাইট্রেট। সো অ্যামোনিয়াম নাইট্রেটের অল্টারনেট হিসাবে ফার্স্ট অপশন হিসাবে আছে আমরা রেডিমেড এমএস মিডিয়া নিয়ে আসতে পারি। সো এমএসের পূর্ণরূপ হচ্ছে তোমার মুরাশিজ অ্যান্ড কুক মিডিয়াম। সো মুরাশিজ আর কুক মিডিয়াম হচ্ছে আমাদের রেডিমেড আমদানি করতে হবে, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে 220 গ্রাম এমএস পাউডারের দাম প্রায় 10,000 টাকা। সো এটা অনেক এক্সপেন্সিভ। আর সেকেন্ড অপশন হচ্ছে ম্যানুয়ালি প্রিপেয়ার্ড স্টক সলিউশন ইজ ভেরি চিপ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। আর আমাদের দেশের টিচার, স্টুডেন্ট, রিসার্চাররা এটা 30-40 বছর ধরেই ব্যবহার করে আসতেছে। সো এইটা আমাদের খুবই চিপ আর ইউজার ফ্রেন্ডলি। সো এইটা হচ্ছে সেকেন্ড অপশন হিসেবে হইতে পারে অল্টারনেট অফ অ্যামোনিয়াম নাইট্রেটের। আচ্ছা, এর পরের কোশ্চেনে আসো। এর পরের কোশ্চেনটা আমাদের আসে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে। তো মাইক্রোনিউট্রিয়েন্টের বোরন আর ফেরাস নিয়ে খুব কোশ্চেন আসে, কিন্তু আমরা সবগুলোই করার চেষ্টা করবো আসলে। সো আমাদের যদি মাইক্রোনিউট্রিয়েন্টে আসি, আমাদের কোশ্চেন কিন্তু হয় মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে। এই ছকটা, সো এর মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোরন আর আরেকটা হচ্ছে আয়রন। সো আমাদের বোরন কী কাজ করে, আয়রন কী কাজ করে, এটা জানার আগে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো জানা দরকার। এটা একটা টেকনিক দিয়ে মনে রাখা যায় জানো, সেটা হচ্ছে মা জানো বড় কাকা মনি কয়, এটা দিয়ে মনে রাখা যায়। কিভাবে মনে রাখা যায় আসো তো দেখি। সো প্রথম টেকনিকটা কি বললাম, মা জানো বড় কাকা মনি কয়। সো মা হচ্ছে মলিবডেনাম, তারপরে জানো হচ্ছে জিঙ্ক, বড় কাকা অর্থাৎ বোরন, তারপরে কাকু হবে আসলে কোবাল্ট, কপার, মনি কয় Mn ম্যাঙ্গানিজ হবে, আর কয় দিয়ে হবে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন একটা ইম্পর্টেন্ট না, তার জন্য এখানে দেওয়া হয় নাই। আর লাস্টে আমরা এফিটা পড়ে নিব আলাদাভাবে, কারণ এফিটা আগে ম্যাক্রোতে ছিল, এখন মাইক্রোতে চলে আসছে। আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট মনে রাখার একটা টেকনিক বলছিলাম, হচ্ছে এমজিকে ক্যাফে ফর নাইস চপস। এখানে ক্যাফে এই এফি ধরা হইতো, কিন্তু এখনকার বইয়ে এফিকে আর ম্যাক্রোনিউট্রিয়েন্ট ধরা হয় না, মাইক্রোনিউট্রিয়েন্ট ধরা হয়। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। সো এখন আসো দেখো, আমরা যদি মাইক্রোনিউট্রিয়েন্টগুলো একটু শিখি। সো প্রথমে আমরা কি বললাম, মা জানো অর্থাৎ মলিবডেনাম। তো মলিবডেনাম পাওয়া যাবে কোথা থেকে, তোমরা যদি একটু লক্ষ্য করো, মলিবডেনাম পাওয়া যায় হচ্ছে সোডিয়াম মলিবডেনাম অক্সাইড থেকে, অর্থাৎ একটু কঠিন আছে, ইন্টু 2 মলিকুল অফ ওয়াটার। সো মলিবডেনামের কাজ দেখো MO, অর্থাৎ অনেকটা ম্যাগনেসিয়ামের মতোই দেখতে না, কিন্তু ম্যাগনেসিয়ামের মতো কাজ করবে না। ম্যাগনেসিয়ামের মতো কাজ করবে হচ্ছে ম্যাঙ্গানিজ, ওটা দেখতে বেশি এক। সো এই মলিবডেনাম কাজ করবে হচ্ছে, এটা আমাদের নাইট্রেট থেকে আমরা যে অ্যামোনিয়া ফর্ম হবে, নাইট্রেট থেকে অ্যামোনিয়াম ফর্ম
সেটাকে আমাদের মলিবডেনাম হেল্প করবে। এখানে অনেক জটিল একটা প্রক্রিয়া। দেখো নাইট্রেট হচ্ছে একটা নেগেটিভ আয়ন আর অ্যামোনিয়াম হচ্ছে একটা ধনাত্মক আয়ন। তো দুইটা যৌগমূলকে পুরো ইন্টারচেঞ্জ করে দেয় আমাদের এই মলিবডেনাম, অনেক উপকারী। তারপর আসলে জিঙ্ক, জানো মা জানো, তো জানোর জিঙ্ক। আমি যখন যোগাযোগ পড়তাম তখন এই জিঙ্ককে জয়নাল নামে ডাকতাম, আর আমি যখন পড়াই যোগাযোগ তখনও জয়নাল নামেই ডাকি। সো জয়নাল ভাইরে দিয়ে কি পড়বো, জয়নাল ভাই আসে হচ্ছে জিঙ্ক সালফেট ইন্টু 7 মলিকুল অফ ওয়াটার থেকে। সো জিঙ্কের কাজ কি, আমরা গ্যালভানাইজিং করছিলাম না, এখানে জিঙ্ক কি মেটাল হিসেবে কাজ করে, মেটাল কম্পোনেন্ট। সো এখানে একটা যে মেটাল কম্পোনেন্ট, আর আরেকটা হচ্ছে এটা প্রোটিন সিনথেসিসও হেল্প করে, স্পেশালি ট্রিপ্টোফ্যান। তারপর হচ্ছে মা জানো বড় কাকা মনে করে এই যে বোরন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বোরনটার পরীক্ষায় আসে। এই মাইক্রোনিউট্রিয়েন্টে 2টা বা 3টা ব্যাখ্যা করতে দিতে পারে আর কি, সব তো আর দিবে না। সো বোরন, বোরন আসে হচ্ছে আমাদের H3BO3 দিয়ে, হাইড্রোজেন ব্রোমাইড থেকে। হাইড্রোজেন ব্রোমাইড তো না, হাইড্রোজেন ব্রোমো অক্সাইড থেকে। সো H3BO3 থেকে আসে। সো বোরনের কাজটা কি আসো। সো বড় কারোর কাজ কি হয় বলো তো, সেটা হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণ করা, আমাদের ঘর দেওয়া, ঘরের বাইরে প্রোটেকশন দেওয়া। সো বোরনের কাজ হবে সেল ওয়াল আর সেল মেমব্রেন তৈরি করা, সেল ওয়াল আর সেল মেমব্রেন তৈরি করা। তারপরে আছো কোবাল্ট। কোবাল্ট আসে হচ্ছে কোবাল্ট ক্লোরাইড থেকে ইন্টু 6 মলিকুল অফ ওয়াটার। এখানে 6 মলিকুল অফ ওয়াটার, পরেরটাতে যখন পড়বা কপার সালফেট ইন্টু 5 মলিকুল অফ ওয়াটার পাবা। এরপরে যখন ম্যাঙ্গানিজে যাবা তখন ম্যাঙ্গানিজ সালফেট পাবা, 4 মলিকুল অফ ওয়াটার পাবা। অর্থাৎ 6, 5, 4 এভাবে কমতেছে। ফেরাসে যে আবার 3 বসায় দিও না, ফেরাস কিন্তু আবার 7, অর্থাৎ সব থেকে হাইয়েস্ট আবার হয়ে যাবে ফেরাস সালফেট ইন্টু 7 মলিকুল অফ ওয়াটার। সো কোবাল্টের কাজ কি, কোবাল্ট মানে কি মনে হচ্ছে বলো তো? কোবাল্ট মানেই মনে হচ্ছে হচ্ছে তোমার এটা কি মানে নাট বল্টু। সো নাট বল্টু আমরা ফিক্স করার জন্য ইউজ করি না। সো আমাদের কোবাল্ট হচ্ছে আমরা নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কাজ করব, নাইট্রোজেন ফিক্সেশন করব। এবার কপার সালফেট দিয়ে আমরা কি করব বলো তো? কপার, এটা আমরা কোথায় পড়ছিলাম, ওই যে ইটিএস এ পড়ছিলাম না, ফটোসিনথেসিসের। সো ওই যে কপার 2+ থেকে কপার প্লাস হয়, এরকম করে ইলেকট্রনগুলো ঘুরে। সো সেই কপারটা আমাদের এখানে কাজ করবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অ্যাট দ্য টাইম অফ ফটোসিনথেসিস, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইন ফটোসিনথেসিস। আর ম্যাঙ্গানিজের কাজ কি, ম্যাগনেসিয়ামের মতো দেখতে, তার মানে এটা কাজ করবে ফটোসিনথেসিসের। আর দেন হচ্ছে আমাদের ফেরাস সালফেটের কাজটা একটু ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে তোমার চিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ একটা চিলেট হিসেবে কাজ করে। কার সাথে মিলে? ইডিটি এর সাথে মিলে। ইডিটি এর পুনরূপ কি? এটা হচ্ছে তোমার ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এটার পুনরূপ হচ্ছে ইডিটি, এটা পরীক্ষায় আসে। ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এটা প্রোটিনও ফরমেশন করে, স্পেশালি হিম প্রোটিন আর সালফার প্রোটিন, এই 2টা প্রোটিন এই খুব তৈরি করে। আর লাস্ট ওয়ান ইজ ক্লোরোফিল, এটা বায়োসিনথেসিস অফ ক্লোরোফিলও হেল্প করে। সো এগুলাই হচ্ছে আমার এই 6 বা 7টা ম্যাক্রোনিউট্রিয়েন্টের কাজ আর কি, মাইক্রোনিউট্রিয়েন্ট সরি। তো এরপরে আমাদের প্রশ্ন আসে যে হোয়াই অর্গানিক কম্পোনেন্ট অফ মিডিয়া আর ইম্পর্টেন্ট। সো আমরা অর্গানিক কম্পোনেন্ট আর কি কী সেগুলো জানি না নেই। সো এইগুলো যদি জানি, তার প্রত্যেকটার যদি আমরা অর্থ জানি, তাহলে কি আমরা বলতে পারবো যে অর্গানিক কম্পোনেন্টটা কেন ইম্পর্টেন্ট। সো ছোটো প্রশ্ন আসলে জাস্ট এই পয়েন্টগুলো লিখে দিলেই অনেক, আর যদি বড় প্রশ্ন আসে তখন বিস্তারিত প্রত্যেকটার ব্যাখ্যা করতে হবে। সো অর্গানিক মিডিয়া কম্পোনেন্টগুলো কেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্গানিক কম্পোনেন্টের 4টা মেজর গ্রুপ আছে, 4টা মেজর গ্রুপ যেটা আমাদের অর্গানিক কম্পোনেন্ট। আমরা ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো তো দেখলাম। ইনঅর্গানিক কম্পোনেন্টগুলো হচ্ছে, আমরা বললাম অর্গানিক কম্পোনেন্টকে 4টা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমাদের সুগার,
তারপরে হচ্ছে আমাদের ভিটামিন, তারপরে হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড, আর দেন হচ্ছে আমাদের লাস্ট ওয়ান সেটা হচ্ছে গ্রোথ রেগুলেটর। গ্রোথ রেগুলেটরের মধ্যে আবার 4টা ক্যাটাগরি আছে, ইথিলিনটা আমরা বাদ দিব, হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, আর ইথিলিনও আমাদের সাব ক্যাটাগরি হিসেবে রাখবো আর কি। সো আমাদের অর্গানিক কম্পোনেন্টসকে কটা ভাগে ভাগ করা যায়? 4টা ভাগে, সেটা হচ্ছে সুগার, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ রেগুলেটর। গ্রোথ রেগুলেটরকে আবার 4 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড আর জিবেরেলিক অ্যাসিড, জিবেরেলিক অ্যাসিড না, আর ইথিলিন আমরা বাই প্রোডাক্ট হিসেবে রাখবো। সো এইগুলো প্রত্যেকটার কাজ কি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই অর্গানিক কম্পোনেন্ট ইজ ইম্পর্টেন্ট, অ্যান্সারটা দেওয়া যায়। সো দেন আসো আমাদের কোশ্চেন আসে সব থেকে বেশি, সেটা হচ্ছে ইভ্যালুয়েট দ্য রোল অফ সুগার ইন কালচার মিডিয়াম। অর্থাৎ এই সুগারের কাজগুলো আমাদের ইভ্যালুয়েট করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো সুগার প্রথমে কি আমরা এটা জানি না, এই সুগারের আচ্ছা ওখানে আমাদের এক্সাম্পলগুলো কিন্তু লাগে। সেটা হচ্ছে আমাদের যখন দেখো সুগার, এটা হচ্ছে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ হিসেবে কাজ করে। আর ভিটামিন, এটা হচ্ছে পাইরিডক্সিন, রিবোফ্লেভিন, ফলিক অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যাসপারজিন, টাইরোসিন। সো এগুলো আমাদের উদাহরণগুলো কিন্তু লাগবে। সো সুগার আমরা কি করলাম, এর উদাহরণ হচ্ছে এটা ফর্ম থাকে হচ্ছে সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ রূপে, এটা একটা সোর্স অফ কার্বন হিসেবে কাজ করে। সো তোমার লেস ফটোসিনথেসিস হয় একটা প্ল্যান্ট, টিস্যু কালচারের প্ল্যান্ট লেটের সোর্স আমাদের সুগার বাইরে থেকে দিতে হয়। সো ইট ইজ রিকভার্ড বাই সুগার কম্পোনেন্ট। সো 2 থেকে 5% সুগার দিতে হয়। সুগার দিতে হয় কত পার্সেন্ট? 2 থেকে 5% কনসেন্ট্রেশন ইজ রিকোয়ার্ড ফর কালচার মিডিয়া। সো এবার আসো মেইন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ সুক্রোজ প্ল্যান্ট গ্রোথ। তো আমরা মনে রাখবো দুইটা এজ দিয়ে, একটা হচ্ছে শর্ট সিগন্যালিং মলিকিউল, একটা হচ্ছে সিগন্যালিং মলিকিউল, একটা হচ্ছে লং ডিস্টেন্স সিগন্যাল। সো সিগন্যালিং মলিকিউল হিসেবে কাজ করে, প্রাইমারি এনার্জি সোর্স হিসেবে কাজ করে, তারপরে তোমার লং ডিস্টেন্স সিগন্যাল হিসেবে কাজ করে, কি কাজ করে? এপিক্যাল ডোমিনেন্সে কাজ করে, আবার রুট গ্রোথে কাজ করে। সো দেন হচ্ছে আমাদের শুরুতে কি প্রাইমারি সোর্স অফ এনার্জি সোর্স বললাম না। সো এনার্জি সোর্সটা কি আসলে? কার্বোহাইড্রেট। অর্থাৎ আমাদের প্রোডাকশন আর তোমার কনজাম্পশন ব্যালেন্সটাও ঠিক রাখে প্ল্যান্ট কার্বোহাইড্রেটকে, এই সুগার। দেন হচ্ছে তোমার এটা ফুয়েল সোর্স হিসেবে কাজ করে ফর সাস্টেইনিং ফটোমিক্সোট্রফিক মেটাবলিজম। সো ফটোমিক্সোট্রফিক মেটাবলিজম জিনিসটা কি আসলে? ফটোমিক্সোট্রফিক হচ্ছে মাইক্রো প্রোপাগেশন টেকনিক হোয়ার লিভিং অর্গানিজম এন্ডোজেনাসলি বা এক্সোজেনাসলি কার্বোহাইড্রেট তার সোর্স অফ এনার্জি হিসেবে নেয়। অর্থাৎ ফটোমিক্সোট্রফিক ইজ এ মাইক্রো প্রোপাগেশন টেকনিক হোয়ার living organism use endogenous and exogenous carbohydrate as a source of energy. তো আশা করি আমরা পারবো যে সুগারের কালচার মিডিয়ামের কাজ কি। সো প্রথমে হচ্ছে ডাবল এস, সেটা হচ্ছে এটা সিগন্যাল মলিকিউল হিসেবে কাজ করে, তারপরে হচ্ছে লং ডিস্টেন্স সিগন্যাল হিসেবে কাজ করে, প্রাইমারি এনার্জি সোর্স হিসেবে কাজ করে, তারপরে এপিক্যাল ডোমিনেন্স আর রুট গ্রোথে হেল্প করে, প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন অফ ব্যালেন্স অফ প্ল্যান্ট কার্বোহাইড্রেট মেনটেন করে, ইন্টারভিন করে, তারপরে হচ্ছে তোমার সুক্রোজ ফুয়েল সোর্স হিসেবে কাজ করে ফর সাস্টেইনিং ফটোমিক্সোট্রপিক মেটাবলিজম। ফটোমিক্সোট্রপিক মানে কি? সেটা মানে হচ্ছে তোমার এক ধরনের মাইক্রো প্রোপাগেশন টেকনিক হয় লিভিং অর্গানিজম ইউজ endogenous exogenous carbohydrates as a source of energy. তো আমাদের গেল, এরপরে আমাদের কি কোশ্চেন আসে বলো তো? এরপরে আমাদের কোশ্চেন আসছে রোল অফ অ্যামিনো অ্যাসিড ইন টিস্যু কালচার। আমরা মাত্র বললাম রোল অফ সুগার, আর এখন বলবো রোল অফ অ্যামাইনো অ্যাসিড। এটা খুব বেশি আসে, ভিটামিনটা আসতে দেখি না, এটাও পড়ে নিও আর কি। যে রোল অফ অ্যামাইনো অ্যাসিড এখানে বারে বারে আসতে পরীক্ষা। সো রোল অফ অ্যামাইনো অ্যাসিড ইন টিস্যু কালচার। So amino acid কি আসলে? Are the basic building blocks of protein and logically constitute all proteinaceous material of the cell, including the cytoskeleton, protein component of enzyme, receptor, signaling molecules. In addition, amino acids are utilized for the growth and maintenance of cells. Our amino acid mixtures such as casein, hydrolysate, L-glutamine, L-asparagine and
Adenine are frequently used as source of organic nitrogen in culture media. Casein hydrolysate, L-glutamine, L-asparagine, and adenine are frequently used as a source of organic nitrogen in culture media. Amino acid and their derivatives have various prominent functions in plants such as protein synthesis, growth and development, nutrition and stress responses. আর আমাদের রোল অফ অ্যামিনো অ্যাসিডগুলো কি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে প্রোটিন সিনথেসিসের জন্য, অর্থাৎ প্রোটিনাশিয়াস ম্যাটেরিয়ালগুলো অ্যামিনো অ্যাসিডের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আবার কিছু অ্যামিনো অ্যাসিডের মিশ্রণ আছে, যেমন তোমার এল অ্যাসপারাজিন, এল গ্লুটামিন, অ্যাডিনিন, তারপরে কেজিন হাইড্রোলাইসেট, এগুলো তোমার সোর্স অফ অর্গানিক নাইট্রোজেন হিসেবে কাজ করে টিস্যু কালচারে। এছাড়াও তোমার অ্যামাইনো অ্যাসিড তার ডেরিভেটিভ প্রোটিন সিনথেসিস, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশন অ্যান্ড স্ট্রেস রেসপন্সে হেল্প করে। আবার গ্রোথ অ্যান্ড মেনটেন্যান্স অফ সেলে ইউটিলাইজ করে। সো আশা করি আমরা অ্যামাইনো অ্যাসিড বুঝতে পারছি। এটার জন্য আসলে কোনো দরকার নাই, সেটা হচ্ছে তাও যদি মনে রাখতে চাও তাহলে তুমি প্রথমে কি দিয়ে মনে রাখবে বলো তো। এটা হচ্ছে বেসিক বিল্ডিং ব্লকস, তারপরে একটা বেসিক বিল্ডিং তৈরি করতে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগবে না। সো পরেরটা হচ্ছে ইউটিলাইজ ফর দ্য গ্রোথ অ্যান্ড মেনটেন্যান্স অফ সেল। তারপরে তো গ্রোথ আর এই লাগবে, আবার অনেক কিছু মিশ্রণ লাগবে, অর্থাৎ তোমার ইট বালি সুরকি। সো এটা দিয়ে মনে রাখতেছি, কিন্তু এটা কিন্তু পড়া না। সো এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড মিক্সচার সাজেস কেজিন হাইড্রোলাইসেট, এল অ্যাসপারাজিন, এল গ্লুটামিন, অ্যাডিনিন। এগুলো ইউজ করা হয় কারণ এগুলো অর্গানিক নাইট্রোজেন প্রোভাইড করে টিস্যু কালচার মিডিয়াতে। Amino acid and their derivatives have various prominent functions in plants such as protein synthesis, growth, development, nutrition, and stress response. So আশা করি আমরা পারবো। সেটা হচ্ছে রোল অফ অ্যামিনো অ্যাসিড ইন টিস্যু কালচার। দেন আমাদের কোশ্চেন আসছে যে অ্যানালাইসিস দ্য রোল অফ অক্সিন আর সাইটোকাইনিন ইন কালচার মিডিয়া। দেখো অক্সিজেন সম্পর্কে অনেক দেওয়া আছে, কিন্তু আমরা লালটুকু পড়বো কারণ আমাদের রোলটাই জানতে চাই, মেইন রোল। সো দুইটা রোল জানতে চাই, সেটা হচ্ছে অক্সিন আর সাইটোকাইনিনের রোল। সো আমরা প্রথমে অক্সিনেরটা পড়ি। দেখো অক্সিন শুরু হয়েছে কি দিয়ে, এ দিয়ে, তার মানে এটা প্রথম কাজ হবে এপিক্যাল ডমিনেন্স। এপিক্যাল ডমিনেন্সের ফলে কী হবে, সেল ডিভিশন হবে, সেল ইলংগেশন হবে। দেন হচ্ছে এই দুইটা তো হইল, দেন এই দুইটা হওয়ার পরে কি হবে বলো তো, এটা হচ্ছে আমাদের অক্সিনকে বলা হয় রুটিং হরমোন, এটা তো আমরা জানি। তাহলে বাকি তিনটে হবে রুটিং রিলেটেড, অর্থাৎ অর্গানোজেনেসিস frequently used as a rooting hormone. Then হচ্ছে lateral and adventitious root formation. And another one is establishment of polarity root should exist during embryogenesis. অর্থাৎ আমাদের কিন্তু এখানে 6টা হয়ে গেল, ভিতরে কিন্তু আর এগুলো পড়ার দরকার নেই, এমসিকিউর জন্য পড়া যায়। এবং আসো সাইটোকাইনিনের কাজ। তো সাইটোকাইনিনের মেইন ফাংশনগুলো কিন্তু এই যে এগুলো পড়ি, এগুলো আমাদের মেইন ফাংশন। সেটা হচ্ছে শুট ইনিসিয়েশন আর মাল্টিপল শুটিং। অর্থাৎ সাইটোকাইনিন শুরু হয়েছে কি দিয়ে, সি দিয়ে, অর্থাৎ এটা কমপ্লেক্স গ্রুপ অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর অর পিজিআরএস। তো এটা তোমার মেইন কাজটা কি, মেজর ফাংশন, সেটা হচ্ছে এটা শুটিং হরমোন, বুঝছো, এটা একটা পয়েন্ট। আর এটা হচ্ছে মাল্টিপল শুটিং করে আর শুট ইনিসিয়েশন করে, অ্যাডভান্টেজের শুট ফর্মেশন করে আর ইনডিউস অক্সিলারি ব্রাঞ্চিং। সো এটা হচ্ছে সাইটোকাইনিনের মেইন রোল। পুরোটাও পড়া যায়, আপাতত আমরা মেইন রোলগুলো পড়ি, আমাদের আগে সিলেবাস শেষ করা লাগবে, দেন হচ্ছে আমরা এক্সট্রাগুলো পড়বো আর। তারপরে আমাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ডিসক্রাইব ফাইটোহরমোনস উইথ দেয়ার ফাংশন। সো দেখো আমরা কিন্তু অক্সিজেন আর সাইটোকাইনিন পড়ে নিলাম। সো জিবরেলিক অ্যাসিডটা এখান থেকে পড়ে নিবা, তাহলে কিন্তু হয়ে যায়। আবার এখানে ইথিলিন আছে, ইথিলিনটাও পড়ে নিবা, তাইলেও হয়ে যায়। যে রোলগুলো দেওয়া আছে, আর অ্যাবসিসিক অ্যাসিডের রোলগুলো দেওয়া আছে। কিন্তু আমরা সবাই এই ছকটা থেকে পড়ি একবারে, তাহলে আমাদের মনে হয় সুবিধা হয়। দেখো অক্সিজেনের একটা ফাংশন দেওয়া, তারপরে হচ্ছে তোমার সাইটোকাইনিনের ফাংশন দেওয়া, তারপরে হচ্ছে তোমার জিবেরেলিনের ফাংশন দেওয়া, এগুলো সব একটা বক্সে আছে। এই বক্স থেকেই আমরা পড়ি। আসো আমরা যদি একটু জুম করে দেখাই তোমাদের। তো প্রথমটা হচ্ছে অক্সিনের ফাংশন, পরেরটা হচ্ছে সাইটোকাইনিনের ফাংশন, তারপরেরটা হচ্ছে আমাদের জিবেরেলিনের ফাংশন,
অ্যাবসিসিক অ্যাসিডের ফাংশন, তারপর ইথিলিনের ফাংশন আর কি। মোটামুটি এটা পড়লেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবে আর কি। তাদের ডিটেলস পরে তোমরা ইচ্ছা করলে পড়ে নিও, আগে আমাদের তো কোশ্চেনের অ্যান্সার করতে হবে, পাস করতে হবে, তাই না? সো আমরা তো ফাইটো হরমোনের নামগুলো জানলাম। সো অক্সিজেনের কাজগুলো তো আমরা পড়ছি, অর্থাৎ এই অক্সিজেনের কাজগুলো কিন্তু আমরা পড়ছি, তারপরে যে এখানে যে আমাদের আছে এটাও কিন্তু আমরা পড়ছি, অর্থাৎ এটা হচ্ছে তোমার সাইটোকাইনিনের। আমাদের পরে তিনটা পড়তে হবে, সেটা হচ্ছে জিবেরেলিনস, অ্যাবসিসিক অ্যাসিড আর ইথিলিন। এটা হচ্ছে আমাদের জিবেরেলিন, এটা হচ্ছে আমাদের অ্যাবসিসিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ইথিলিন। তো প্রথম দুটো পড়া শেষ, প্রথম দুটো আমরা পড়বো না, যে দুটো পড়ছি সেটাই আমরা দিয়ে দিব। তো পরেরটাতে দেখো আমাদের সব কিছুই হয়েছে, রুটিং হরমোন হয়েছে, শুটিং হরমোন হয়েছে, এখন মাঝখানে তো বাড়া লাগবে। সো মাঝখানে বাড়ার জন্য কি ইন্টারনোট ইলংগেশন, অর্থাৎ প্রমোশন অফ ইন্টারনোট ইলংগেশন, এটার কাজ কিন্তু বলতেছে জিবেরেলিনের। তারপরে লস অফ সিড ডরমেন্সির ফলে এটা লস হয়। আর ইনহিবিশন অফ অ্যাডভেন্সিয়াস রুট ফর্মেশন, ফার্স্টেরটার বিপরীতটা হয়। তো অক্সিজেন কী করছিল, অ্যাডভেন্সিয়াস রুট ফর্মেশন করছিল, জিবেরেলিন করবে কি, ইনহিবিশন করবে। পরেরটাও দেখবো আমরা অক্সিজেনের কাজের বিপরীত কাজ করে অ্যাবসিসিক অ্যাসিড। তো বোঝা গেল। তাহলে এখানে আমরা মনে রাখবো ইন্টারনোট এমনি মনে রাখা যায়, জাব্বা জিবেরেলিন, জাব্বা দিয়ে মনে রাখা যায়, জাব্বা পিপল, মোটা সোটা যুবথুবু পিপলকে আমরা কি জাব্বা বলতে পারি, যুবথুবু বলতে পারি। সো যুবথুবুরা কী হয়, এটা মোটা হয়, অর্থাৎ ইন্টারনোট ইলংগেশন হয়। এটা কি ডরমেন্সি অবস্থায় থাকে, অর্থাৎ এটা কিন্তু মনে রাখার টেকনিক বলতেছে, আবারও বলতেছে। এটা কি সিড ডরমেন্সির মধ্যে থাকে, লস ইন সিড ডরমেন্সি। আর এটা কি রুট ফর্মেশন হয়, বললাম তো এটা অক্সিজেনের একটা বিপরীত কাজ হবে, পরেরটাতে অক্সিজেনের একটা বিপরীত কাজ হবে। তো এই অক্সিজেনের বিপরীত কাজটা হচ্ছে তোমার, যেখানে অক্সিজেন তোমার অ্যাডভেঞ্চারাস রুট ফর্মেশন করতো, এরা ইনহিবিশন করবে। সো আমাদের জিবেরেলিনের কাজ শেখা শেষ। সো এরপরে হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। সো ফার্স্ট ওয়ান ইজ, এটা কী করবে, অক্সিজেনের বিরোধিতা করবে, যেমনটা জিবেরেলিক অ্যাসিড করছিল, ওটা অ্যাডভেন্সিয়াস রুট ফর্মেশন ইনহিবিশন করছিল, এটা সেল ডিভিশন, সেল ইলংগেশন ইনহিবিট করবে। ভালো কথা। এবার আগেরটা কী করছিল, সিড ডরমেন্সি ইনহিবিশন করছিল, কী বলি, লস অফ সিড ডরমেন্সি করছিল। এবার করবে প্রমোশন অফ দ্য ডেভেলপমেন্ট অফ ডরমেন্সি ডেভেলপমেন্ট করবে আসলে। আর প্রমোশন অফ সেনেসেন্স মানে তো জানি ঝরে যাওয়া আর কি, সেখানে নতুন বলতে কিন্তু প্রমোশন অফ সেনেসেন্সই আছে। তারপরে আসলে ইথিলিন কী করে, আগে দুটোই সিড ডরমেন্সি ভালোভাবে ইউজ করছে, এইটাতে হয় ব্রেকিং অফ সিড অ্যান্ড বাড ডরমেন্সি, অর্থাৎ ইথিলিন হচ্ছে ডরমেন্সিটা ভেঙে দেয়, লিফ অ্যান্ড ফ্লাওয়ার সেনেসেন্স, অর্থাৎ পাতা ফুল ঝরে যাওয়াতে সহায়তা করে, ইনসেনেসিং রাইপেনিং আর এজিং ফুড, তো ফলের বয়স বৃদ্ধি বা এটা পাকার পদ্ধতিও নিয়ন্ত্রণ করে আসলে ইথিলিন। সো আশা করি বোঝা গেছে। এর পরবর্তীতে আমাদের কোশ্চেন আসে হচ্ছে পিএইচ আমাদের কীভাবে এটা নিয়ন্ত্রণ করে, হাউ পিএইচ ইনফ্লুয়েন্স কালচার মিডিয়া। সো এটা মানে কি আসলে বলো তো, হচ্ছে পিএইচের রোলটা কি, আর পিএইচ হচ্ছে কেন সেলের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা দেখব। সো পিএইচের স্লাইডটা আমাদের একটু নিচের দিকে আছে, এই যে আমাদের পিএইচ শুরু হয়েছে এখান থেকে। সো এগুলো আমাদের বেসিক টার্ম, এগুলো পড়ে নিও। আর এই যে আমাদের রোল অফ পিএইচ ইন প্ল্যান্ট টিস্যু কালচার। সো কী করে, পিএইচ এর ক্রিটিক্যাল ফ্যাক্টর, এখান থেকে যদি পড়া শুরু করি, pH is a critical factor that influence various aspects of growth and development. Here's an overview of the role of pH in plant tissue. So এটা খুবই একটা ক্রিটিক্যাল পয়েন্ট। সো আমাদের এটা একটু ভালো করে পড়ি। So optimal growth condition. Maintaining the optimum pH is crucial for the growth and development of plant cells and tissues. Most plant species thrive within a specific pH range, typically between 5.5 থেকে 6.5, although this can vary depending on the species. অর্থাৎ পিএইচ হচ্ছে অপটিমাম 5.5 থেকে 6.5, অর্থাৎ হালকা অ্যাসিডিকের দিকে আর কি। Nutrient uptake. pH affects the solubility and availability of nutrients in the culture medium for plant cells. Different nutrients have varying levels of solubility at different pH levels. Maintaining the pH within the appropriate range ensures that the essential nutrients are readily available for uptake by plant cells. Gas exchange and carbon dioxide levels.
plant exchange and carbon dioxide level. pH influences the balance of carbon dioxide and oxygen in the tissue culture environment. Carbon dioxide produced by plant cells during respiration can lower the pH. Carbon dioxide আমাদের pH lower করে দিতে পারে forming carbonic acid. অর্থাৎ পিএইচটা আমাদের কি ইনফ্লুয়েন্স করে ব্যালেন্স অফ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ইন দ্য টিস্যু কালচার বিকজ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় রেসপিরেশনের সময় প্যান্ট সেল দ্বারা সেটা লোয়ার পিএইচ করে দেয় কার্বনিক অ্যাসিড তৈরির মাধ্যমে তারপর হচ্ছে ইফেক্টস অন হরমোন অ্যাক্টিভিটি so pH can impact the activity of plant growth regulators or hormones added to the culture medium. Some hormones may become less effective or unstable at extreme pH levels and it affects the specific cellular responses such as cell division, cell elongation, differentiation. Microbial contamination control. Maintaining the appropriate pH level in the culture medium helps prevent microbial contamination, which is a common challenge in plant tissue culture. Many plant pathogens have a specific pH requirement for growth and controlling pH can help inhibit their proliferation. Overall pH regulation is essential for successful plant tissue culture experiments as it directly impacts nutrient availability, hormone activity, gas exchange, microbial contamination control, and the growth and differentiation of plant cells and tissue. Maintaining the appropriate pH level in the culture medium is crucial for achieving optimal growth and development of plant cultures in vitro. এতটুকু আমাদের অ্যান্সার। এই পিএইচ কেন ইম্পর্টেন্ট সেলের জন্য অর্থাৎ আমাদের পরের স্লাইডটাই এটা একটু আমরা দেখে নিব সেটা হচ্ছে আমরা জাস্ট জানার জন্য আর কি রেগুলেশন অফ বডি ফ্লুইড ইজ কন্ট্রোল বাই পিএইচ হুইচ ইজ ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল ফাংশন অফ homeostatis Greek word সেটা হচ্ছে সেম স্টাডি refers to any process that living or things used to actively maintain fairly stable conditions necessary for survival or a state of balance among all the body systems needed for the body to survive and function correctly. pH effect on cellular processes including metabolism, membrane potential, cell growth, movement of substance across the surface membrane, state of polymerization of the cytoskeleton, ability to contract in muscle cells. Hence, pH has the indirectly effect on the growth and development of cultural materials. তো আমরা পড়ে নিলাম আসলে আমাদের রোলটা উপরে টুকুই আমরা একটু পরে গেলে এমনি পড়লাম আমাদের রোল অফ পিএ যদি আসে আমরা এই এতটুকু অ্যান্সার করবো আর কি এই স্লাইডটা অ্যান্সার করবো আর এই স্লাইডটা অ্যান্সার করবো সো প্রথমে আমরা কি পাইলাম এটা অপটিমাল গ্রোথ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন কারণ মোস্ট অফ দ্য প্ল্যান্টই 5.5 থেকে 6.5 এর মতো থাকতে চায় অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্ট অফ পিএইচ এর উপর ডিপেন্ডেন্ট বিকজ ইট ইজ সলিবিলিটি আর অ্যাভেলেবিলিটি পিএইচ এর উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে মাইক্রো অর্গানিজম কি গ্রো করবে নাকি করবে না মাইক্রোবিয়াল কন্টামিনেশন কন্ট্রোল করা যায় পিএইচ এর মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ কন্ট্রোল করা যায় অর্থাৎ পিএইচ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ব্যালেন্স করে কারণ কার্বন ডাইঅক্সাইড রেসপিরেশনের সময় প্ল্যান্ট টিস্যু কালচার দিয়ে সেই কার্বনিক অ্যাসিড কিন্তু পরবর্তীতে কি হয় পিএইচটা কমায় দেয় তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি তারপরে কিছু হরমোন অ্যাক্টিভিটিও ইফেক্ট করে আসলে সো দেন আমাদের একটা কোশ্চেন আসে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড এটা ডিরেক্ট আসে আর একটা এক্সাম্পল চাই দুটি আমাদের স্লাইডে দেওয়া আছে সো এই দুইটা স্লাইড করলে আমরা একটা কোশ্চেন পাবো কোশ্চেনটা হচ্ছে রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল উইথ ইট সো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড it is a number showing how many parts by weight of the acid contain one part by weight of replaceable hydrogen. When the equivalent weight is expressed in grams, it is called gram equivalent weight. It may be defined as the weight in grams of the acid which contains 1 gram of replaceable hydrogen. শর্টকাটে মনে রাখার জন্য আমরা মনে রাখতাম কি সালফিউরিক অ্যাসিড এর মধ্যে দুইটা হাইড্রোজেন আছে দুই দিয়ে যদি আমরা পুরো মলিকুলার ওয়েটটাকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে তুল্য ভর আমরা যে পড়ছিলাম সেটা
তো এবার আসলে একটু ইংলিশটা আমরা মুখস্থ করার চেষ্টা করি, কারণ পরীক্ষায় তো আর এটা বাংলা বললে হবে না, ইংলিশে বলতে হবে। তো সেটা হচ্ছে তোমার ইট ইজ এ নাম্বার শোয়িং হাউ মেনি পার্টস বাই ওয়েট of the acid contain 1 part by weight of replaceable. How many parts by weight of the acid contain 1 part by weight of replaceable hydrogen? When the equivalent weight is expressed in gram, that is called gram equivalent weight. It may be defined as the weight in grams of the acid which contains 1 gram of replaceable hydrogen. So উদাহরণ দিই আসা। তো উদাহরণটা দেখতে পারতেছো, if 36.5 parts by weight of HCl contain 1 part of weight of replaceable hydrogen, hence the equivalent weight of HCl 36.5, the gram equivalent weight of HCl is 36.5. To prepare 1 normal solution of HCl dissolves 36.5 gram of the substance in 1 liter of water. এটা হচ্ছে HCl এর উদাহরণ গেল, আর পয়েন্ট হচ্ছে H2SO4 এর। So 98 gram sulfuric acid contain 2 gram of replaceable hydrogen. হাইড্রোজেনের মধ্যে আমাদের কি আছে 2 গুণ 1 অর্থাৎ 2 গ্রাম। So hence the gram equivalent weight of sulfuric acid will be 98 divided by 2, 49 gram. সো আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিডের যদি আমরা সূত্রটা দেখি, সেটা হবে আমাদের মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড ডিভাইডেড বাই নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। সো গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যান অ্যাসিডের এটাই হচ্ছে আমাদের সূত্র। অর্থাৎ সংজ্ঞাতে আমরা কি দিব, সেটা হচ্ছে হাউ মেনি পার্টস বাই ওয়েট অফ অ্যান অ্যাসিড কন্টেইন 1 part of weight of হাইড্রোজেন, রিপ্লেসেবল হাইড্রোজেন। সো এটা হচ্ছে আমাদের আপাতত প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমরা একটা ম্যাথ করব এবং এই টপিকটা শেষ করে মাইক্রো প্রোপাগেশন টপিকে যাব। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।